পতিতাপল্লীর পাশ দিয়ে আসার সময় আমার স্ত্রী শায়লাকে দেখে রিক্সা থামিয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। কিছুতেই আমি আমার চোখে বিশ্বাস করাতে পারছিলাম না। বেশ কয়েকবার ওর সামনে যাব ভেবেও শেষমেশ যেতে পারিনি। তার আগেই একজন পুরুষ ওকে ডেকে ভিতরে নিয়ে গেল। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক হাঁটাহাঁটি করে সামনের একটি টং থেকে সিগারেট কিনে টানতে লাগলাম। কি করব ভাবতে ভাবতে শেষমেশ শায়লাকে কল করলাম। শায়লা কল রিসিভ করে আমাকে বলল, আমি একটু ব্যক্তিগত কাজে আছি, বাসায় আসতে দেরি হবে, তুমি ফ্রিজ থেকে খাবার গরম করে খেয়ে নিও। শায়লার কথা শুনে গায়ে জ্বালা ধরে গেল। ইচ্ছা করছিল তখন সমগ্র পৃথিবীটাকে গুড়িয়ে দিই। ঠিক সেই সময়ে একজন দালাল এসে আমাকে জিজ্ঞেস করলেন, স্যার, অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভেতরে ঢুকছেন না। কি লজ্জা পাচ্ছেন বুঝি খুব? ওর কথা শুনে আমার রাগে গা ঘিন ঘিন করতে লাগলো। তারপরেও আমি চুপ করে রইলাম। আমার নীরবতা দেখে দালালটি বলল, স্যার, অনেক সুন্দর সুন্দর মাল আছে আমার কাছে, আপনার পছন্দ হবেই। আর লজ্জা করবেন না স্যার, এখানে লজ্জা পেতে হয় না। এখানে রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনা দিনের আলোয় কেউ জানতে পারে না, পুরোটাই ব্যক্তিগত থাকে। কথাটি শুনে মেজাজ চরম মাত্রায় বিগড়ে গেল। চিৎকার করে ব্যক্তিগত শব্দটি উচ্চারণ করে ঘুষি বসিয়ে দিলাম দালালটির মুখে। দালালটি আঘাত সামলে নিয়ে শেয়ালের মতো মুখ করে বিশ্রী একটা হাসি দিয়ে বলল, নিজের মাল পতিতা নাকি যে এই পাড়ার প্রতি এত ঘৃণা? কথাটি শুনেই আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে কোনো মতে অফিসের কাপড় খুলে শুয়ে পড়লাম বিছানায়। প্রচন্ড রকমের চেষ্টা করছিলাম ঘুমোতে, কিন্তু কোনো মতেই ঘুমাতে পারছিলাম না। আরো 1 ঘন্টা চেষ্টার পরেও যখন ঘুমাতে পারছি না ভেবে বিছানা থেকে উঠতে যাব, ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকলো শায়লা। শায়লার আগমনের শব্দ শুনে আমি ঘুমের ভান করে রইলাম বিছানায়। শায়লা রুমে ঢুকেই বাতি জ্বালিয়ে 1 গ্লাস পানি পান করলো। তারপর আমাকে ঘুমাতে দেখে শোবার কাপড় নিয়ে চলে গেল স্নান করতে। গুনে গুনে বরাবর 1 ঘন্টা পর বের হলো স্নানঘর থেকে। তারপর টেবিলের উপর থেকে অ্যাশট্রেটা নিয়ে একটা সিগারেট ধরালো। শান্ত ভঙ্গিতে সিগারেট টেনে বাতি নিভিয়ে শুয়ে পড়লো আমার পাশে। আধা ঘন্টার মধ্যেই শায়লা ঘুমিয়ে পড়েছিল। আমি শায়লাকে পাশে রেখে শুয়ে থাকতে না পেরে সিগারেটের প্যাকেটটা নিয়ে উঠে চলে গেলাম বারান্দায়। একের পর এক সিগারেট ধ্বংস করে বোঝার চেষ্টা করছিলাম ঘটনাটির পেছনের কারণ। আর ঠিক তখনই শায়লার একটি কথা মনে পড়ে আমার। মনে পড়ে প্রথম যেদিন আমার শায়লার সাথে কথা হয়েছিল। সেদিন শায়লা আমাকে বলেছিল, মানুষ একজন মানুষের সাথে সারা জীবন কখনোই কাটাতে পারে না। রাগে দুঃখে আমি তখন আমার পাশে থাকা রকিং চেয়ারটিতে বসে পড়লাম। চোখ বন্ধ করে সিগারেট টানতে টানতে দুলতে থাকলাম রকিং চেয়ারটিতে। এভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙার পর খেয়াল করলাম শায়লা এই রাতেই আমার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে গেছে এবং হাতের সিগারেটটি নিভিয়ে দিয়ে অ্যাশট্রেতে রেখে গেছে। অপরাধীর মতো ভঙ্গিতে আমি রুমে ঢুকলাম। শায়লা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ফ্রেশ হয়ে নাও, টেবিলে তোমার জন্য নাস্তা দিচ্ছি। আমি চুপচাপ শায়লার কথা শুনে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাবার সময় দুজনের মধ্যে কোনো বাক্য বিনিময় হলো না। খাবার শেষে আমি সবকিছু ধুয়ে গুছিয়ে রেখে অফিসে যাবার জন্য তৈরি হলাম। তৈরি হয়ে বের হবার সময় শায়লা আমাকে বলল, শোনো, আমার আজকেও ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি কাজ? শায়লা শান্ত ভঙ্গিতে বলল, ব্যক্তিগত কাজ। আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, ও হ্যাঁ, ভুলে গেছিলাম, তোমার ব্যক্তিগত কাজ। প্রতিটা মানুষের জীবনে কিছু ব্যক্তিগত বিষয় কিংবা কাজ থাকে যা সে অন্য কাউকে বলে না, কিন্তু তার কাছের মানুষটার ব্যক্তিগত বিষয় কিংবা কাজকে সে কখনোই মেনে নিতে পারে না। বারবার সেটাকে জানার চেষ্টা করে এবং বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে আবিষ্কার করে সম্পর্কের মাঝের এক শুকনো ফাটল। বেশ কয়েকবার আমার স্ত্রী শায়লাকে পতিতাপল্লীর সামনে রেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না। শেষমেশ বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম, পতিতাপল্লীতে তোমার কি কাজ? আমার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে শায়লা বলল, ব্যক্তিগত কাজ, এবং আমি আমার ব্যক্তিগত কাজ সম্পর্কে তোমাকে জানাতে বাধ্য নই। শায়লার কথা বলার ভঙ্গিতে এমন একটা কিছু ছিল যার পরে আমি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগই পাইনি। মুখের উপরে স্পষ্টভাবে না শুনে আমি একদম চুপসে গেলাম। এই মুহূর্তে আমি হয়তো শায়লাকে মারতে পারতাম, কিন্তু সেটা করলেও আমি শায়লা থেকে কিছুই জানতে পারবো না। পাশাপাশি নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। আবার হয়তো পারতাম শায়লাকে ঘর থেকে বের করে দিতে, সেটা হয়তো উপযুক্ত কাজ হতো।
কিন্তু কেন এমন ঘটনা ঘটছে সেটা না জেনে বের করে দিলে আমার জীবনে কেন উত্তর না জানতে পারার আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে। তাই আমি শায়লাকে বের করে না দিয়ে এই ব্যক্তিগত রহস্য উদ্ধার করতে নেমে পড়লাম। ব্যক্তিগত রহস্য নিহিত পতিতাপল্লীতে। আর আমাকে সবার প্রথমে শায়লার সাথে পতিতাপল্লীর সংযোগ স্থলটা বের করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হতে পারে পতিতাপল্লীতে গিয়ে কাউকে ধরে শায়লার ছবি দেখিয়ে তথ্য বের করা। কিন্তু সেই কাজটা করা হবে মারাত্মক বোকামি। কেননা পতিতাপল্লীর কেউই কারো সম্পর্কে কিছুই বলবে না, কারণ সেখানে সবটাই ব্যক্তিগত থাকে। সুতরাং আমাকে বাহির থেকে এমন একজনকে পাঠাতে হবে যে ভেতরে যেয়ে আমাকে জানাতে পারবে শায়লা কি করছে সেখানে। তাই সত্যকে জানার জন্য আমি পাঠালাম আমার সবচেয়ে বিশ্বস্ত ইনফরমারকে, যেহেতু তাকে কেউ চিনবে না। এখন প্রশ্ন আসতে পারে আমি ইনফরমার পেলাম কোথায়। সেক্ষেত্রে আমি আমার পরিচয়টা আগে খুলে বলি। আমি হাসান, পুলিশের গোয়েন্দা বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা, এবং কাজের সূত্র ধরেই আমার সাথে বিভিন্ন ইনফরমারদের পরিচয় রয়েছে। সে যাই হোক, ইনফরমার পতিতাপল্লীর ভেতরে 2 ঘন্টা থাকার পরেও কোনো তথ্য আবিষ্কার করতে পারল না। সে শায়লাকে একটি ছেলের সাথে একটি ঘরে ঢুকে যেতে দেখেছিল, তারপর শায়লাকে আর বের হতে দেখেনি। এরই মধ্যে আমি ওকে জানালাম শায়লা বাসায় চলে এসেছে। আমার কথা শুনে ইনফরমার আমাকে বলল ওই ঘরের দরজা এখনো খোলেনি এবং কেউ ওখান থেকে বের হয়নি। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার। একবার মনে হলো ইনফরমার আমাকে ভুল ইনফরমেশন দেয়নি তো, আবার মনে হলো ও তো কখনো ভুল ইনফরমেশন দেয় না। এইসব নিয়ে যখন মাথায় জটলা লেগে গেল তখন শায়লা আমাকে বলল, কি ভাবছো এত? এরকম করলে তো শরীর ভেঙে পড়বে। শায়লার কথা শুনেও আমি কোনো উত্তর দিলাম না। তখন শায়লা বলল, রহস্য সমাধান করার মজাই আলাদা, তাই না? আমি শায়লার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ। শায়লা একটা হাসি দিয়ে বলল, মাঝে মাঝে রহস্য তৈরি করে দেখিও, ওটারও আলাদা একটি মজা আছে। এই বলে শায়লা বাতি নিভিয়ে পাশ ফিরিয়ে শুয়ে পড়লো। আর আমি বসে বসে সিগারেট টানতে টানতে ভাবতে লাগলাম, এমন কি হলো যার জন্য ও রহস্য তৈরিতে নেমে পড়লো। শায়লার সব ডকুমেন্ট ঘেটেও পতিতাপল্লীর সাথে কোনো সংযোগ খুঁজে পেলাম না। যেহেতু শায়লা জেনেই গেছে আমি রহস্য উদ্ধারের কাজে নেমে পড়েছি, সেহেতু এভাবে বসে থাকার কোনো মানেই হয় না। অফিসের কেসগুলো ও ইনফরমারদের কাছ থেকে পতিতাপল্লী সম্পর্কিত যা তথ্য আছে বের করার চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো কিছুরই হদিশ পাচ্ছি না। তাই প্রায় বাধ্য হয়ে চলে গেলাম পতিতাপল্লীতে। ইনফরমারের দেখানো ঘরটি ঘুরেও কোনো কিছুই আবিষ্কার করতে পারলাম না। ঘরটির ভেতরে ডান পাশে একটি খাট, বাঁ পাশে প্রসাধন সামগ্রী। এই রুম পার হলে ভেতরে আরেকটি বেডরুম। বেডরুমটির ডান পাশে রান্নাঘর, বাঁ পাশে বাথরুম। আর বেডরুমের সাথে আরেকটি দরজা আছে যেটা সরাসরি বাইরে নিয়ে যায়। সুতরাং শায়লা সামনের রুম দিয়ে ঢুকে পেছনের দরজা দিয়ে বের হয়েছে। আমি আশেপাশে সবাইকে শায়লার ছবি দেখালাম। সবাই একই উত্তর দিল, শায়লা স্বেচ্ছায় পতিতাবৃত্তি পেশায় যোগদান করেছে। 1 সপ্তাহ আগেই নিজে থেকে সে এখানে এসেছিল। সুতরাং আমার অনুসন্ধান এখানেই শেষ। শায়লার সাথে সম্পর্কের ইতি এখানেই টানতে হবে। কিন্তু আমি মানতে পারছিলাম না, বারবার একটা কথা মাথায় আঘাত করছিল। সবকিছুই যদি এত সহজে জানা গেলে রহস্য তৈরি করলো কোথায়? নাকি আমাকে ইচ্ছে করে এইসব দেখিয়ে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে? কিন্তু কোনো প্রমাণ না পেলে আমার তো অনুসন্ধানেরও কিছুই নেই। এসব ভাবতে ভাবতে আমি পেছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। হঠাৎ কি মনে করে যেন ইনফরমার যে ঘরে বসে সব পর্যবেক্ষণ করছিল সেই ঘরে ফিরে এলাম, এবং সেই ঘরের ভেতরে বেডরুমের পেছনের দরজা দিয়ে বের হতেই আবিষ্কার করলাম একটি ছোট্ট পুকুর। পুকুর ভর্তি আফ্রিকান মাগুর, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাড়। ঠিক সেই সময় আমি পেছন থেকে খুব পরিচিত নারী কণ্ঠ শুনলাম, ব্যক্তিগতকে কখনো জানতে হয় না। কথাটি শুনেই যেই আমি পেছনে ফিরতে যাব, ঠিক সেই সময় আমার মুখে রুমাল চেপে ধরা হলো। ঘটনার আকস্মিকতায় আমি কিছু বুঝে উঠতে পারার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম আফ্রিকান মাগুর ভর্তি পুকুরটিতে। মৃত্যু যখন আসে তখন তাকে থামিয়ে রাখা যায় না, আবার যখন মৃত্যু আসে না তখন তাকে হাজার চেষ্টা করেও আনা যায় না। কথাটি সত্য। কেননা অজ্ঞান অবস্থায় ক্ষুধার্ত আফ্রিকান মাগুর ভর্তি পুকুরে ফেলে দেবার পরেও আমি কেন বেঁচে উঠবো? তবে একটা জিনিস আমার মাথায় ঢুকলো না, সাধারণত ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করলে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই হুঁশ ফিরে না, কিন্তু আমার 10 মিনিটেই ফিরলো। হুঁশ ফেরার পর পাড়ে উঠে একটা জিনিস আবিষ্কার করলাম, আর সেটা হলো আফ্রিকান মাগুর মানুষ খায় কিনা। আগে তা আমার জানা ছিল না, তবে মানুষ খেকো হলে মানুষেরা আর যাই হোক এর চাষ তো করতো না।
তাহলে মানুষগুলোকে কে খেয়েছে? এবং ঠিক তখনই আমি আবিষ্কার করলাম আমার গায়ে হাতে পায়ে অনেকগুলি জোক লেগে আছে। একে একে তাদের ছাড়িয়ে পানিতে ফেলতে আবিষ্কার করলাম মাগুরের পাশাপাশি ধারালো দাঁতের কিছু মাছ রয়েছে। পুরোপুরিভাবে পুকুরটার দিকে তাকিয়ে ধরতে পারলাম পুকুরটাকে তিন ভাগে বিভক্ত। সামনের অংশে আফ্রিকান মাগুর মাছ, যাদের দেখে সবাই ভাববে মাছ চাষ করা হয়। তার পেছনের দিকে দুই ভাগে বিভক্ত, এক ভাগে জোকের চাষ করা হয় আর এক ভাগে পিরানহা মাছের চাষ। অর্থাৎ পুকুরটাকে মৃত্যুকূপ হিসেবে তৈরি করা হয়েছে। পার্টিশন রেখে ফ্লো এমন ভাবে করা হয়েছে যাতে প্রথমে দেহ থেকে সব রক্ত যোগ চুষে নিয়ে ফেলে, তারপর সেখান থেকে দেহ চলে পিরানহার পার্টিশনে। ওখানে পিরানহা দেহের মাংস খেয়ে নেবে, তারপর চলে আসবে আফ্রিকান মাগুরের কাছে। কোনো প্রকার মাংস অবশিষ্ট থাকলে তা আফ্রিকান মাগুর খেয়ে ফেলবে। এতে করে শুধু পাওয়া যাবে হাড়, আর তারপর সে হাড়কে গায়েব করে দিয়ে একটা মানুষকে সম্পূর্ণরূপে মুছে ফেলা যাবে। কিন্তু কেন? এই কেনর পাশাপাশি প্রশ্ন জাগে শায়লা তাহলে আমাকে ওই সিস্টেম অনুযায়ী ফেললো না কেন? তাহলে শায়লা কি কোনো কারণে আমাকে বাঁচাতে চেয়েছিল? সে যাই হোক, আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে, কেননা এখানে বেশিক্ষণ থাকলে আমার মৃত্যু অবধারিত। তাই আমি চারপাশ ঘুরে বের হবার পথ খুঁজতে লাগলাম। সবকিছু ঘুরে দেখার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হবার পথ একটাই, সামনের ওই দরজাটা। কিন্তু ওটা দিয়ে এখন বের হওয়া যাবে না। বের হতে হলে রাতেই বের হতে হবে, কারণ রাতে এখানে ভিড় থাকবে এবং সেই সময়ে ভিড়ে কে বের হলো সেদিকে কেউই খেয়াল করবে না। সুতরাং আমার হাতে এখনো অনেক সময়, এবং এই সময়ে আমাকে এই পুকুর থেকে যা যা তথ্য সংগ্রহ করা যায় সংগ্রহ করে নিতে হবে। আমি এদিক ওদিক খোঁজাখুঁজির পরও কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে যাচ্ছিলাম। আর ঠিক তখনই দরজার পাশের পাইপটা দিয়ে একটি লাশ আসতে দেখলাম। লাশটা স্লাইড করে এসে সরাসরি পড়লো জোকের পার্টিশনে, তারপর পিরানহা, তারপর আফ্রিকান মাগুরের কাছে। চোখের সামনে লাশ থেকে হাড়ে পরিণত হলো একটা শরীর। এর মধ্যেই রাত হয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম আমি। শব্দ শুনে আমি পুকুর পাড়ের নিচের দিকে লুকিয়ে গেলাম। দূর থেকে একটা আলোক রশ্মি এগিয়ে আসছে, আর ঠিক তখনই আমি অনুভব করলাম আফ্রিকান মাগুরেরা আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। অর্থাৎ যেভাবেই হোক আমাকে এখান থেকে উঠতে হবে। এইসব ভাবতে ভাবতে আলোটা আমার বরাবর চলে এলো। কাছে আসতেই আমি তাকে জাপটে ধরলাম। সে কিছু বলার আগেই মুখ চেপে ধরলাম। তারপর সোজা নিয়ে গেলাম জোকের পার্টিশনে। লোকটা ভয়ে ভয়ে বলল, আমারে ছাইরা দেন, আমি কিচ্ছু করি নাই। আমি বললাম, তাহলে বল কিভাবে বের হব? লোকটি বলল, চুপচাপ আমারে অনুসরণ করে যাবেন, আপনারে বাইর করার দায়িত্ব আমার। আমি সন্দেহ নিয়ে বললাম, তোরে অনুসরণ করতে যাব কেন? তুই তো শেষে ধরা খাওয়াই দিবি। লোকটি বলল, স্যার আমার ডিউটি নাই আজকে, তাও ডিউটি নিছি, কারণ আপনি এখানে আছেন। আমি অবাক হয়ে বললাম, আমি আছি দেখে তুমি ডিউটি নিলে কেন? লোকটি বলল, স্যার আমার মেয়ের আপনি বাসাইছিলেন, মনে আছে মেহেরুন্নেসার কথা? আমি লোকটার গা থেকে হাত সরিয়ে নিলাম, তারপর বললাম, চলেন আমার পথ দেখান, এবার আপনার পালা আমারে মুক্ত করার। লোকটির দেখানো পথ অনুসরণ করে আমি দরজা দিয়ে বেরিয়ে আস্তে আস্তে পতিতা পল্লী থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর ঠিক তখনই আমি সামনে পড়ি শায়লার। শায়লা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আর শায়লার এই কাজে আমি অবাক না হয়ে পারলাম না। শায়লা আসলে কি চাচ্ছে, কি করতে চাচ্ছে সে? ও কি আমার হয়ে কাজ করছে নাকি সবই কাকতালীয়? এসব ভাবতে ভাবতে কখন যে আমি পতিতা পল্লী থেকে বের হয়ে গেছি টেরও পাইনি। মেহেরুন্নেসার বাবার ডাকে বুঝতে পারলাম আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। পতিতা পল্লী থেকে বের হয়ে আমি সোজা চলে এলাম অফিসে। আপাতত আমার জন্য ঘর মোটেও নিরাপদ নয়। অফিসে বসে বসে আমি নিখোঁজ কেসের ফাইলগুলো খুঁজতে শুরু করলাম, এবং সেখান থেকে আবিষ্কার করলাম গত এক সপ্তাহে নিখোঁজ কেস 21টা, এবং সেই 21টা কেসের ভিকটিমদের সর্বশেষ রাতের 8টা পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছিল। অর্থাৎ ধারণা করা যায় এদের পতিতা পল্লীতে যাবার অভ্যাস আছে, কেননা প্রায় দিনই 8টা-10টায় এদের খবর পাওয়া যেত না। এরপর ভিকটিমদের অবস্থান অনুসন্ধান করে জানা যায় তারা পতিতাপল্লীর আশেপাশেই ছিল নিখোঁজ হবার শেষ মুহূর্তে। এই নিখোঁজ হবার কেসগুলো ফাইলগুলো ঘেটে আরো বিশেষ কোনো তথ্যই উদ্ধার করতে পারলাম না। পতিতাপল্লী যাওয়া ছাড়া এদের আর কোনো সম্পর্কই খুঁজে পাওয়া গেল না ভিকটিম হবার জন্য। সুতরাং এই ফাইলগুলো আমার কোনো কাজেই লাগবে না। তাহলে কি করা যায়? চিন্তা করতে করতে আমি একটার পর একটা সিগারেট টানতে লাগলাম, কিন্তু কোনো ক্লু খুঁজে বের করতে পারছিলাম না। তখন হঠাৎ আমার গুরুর দীক্ষার কথা মনে পড়লো।
তিনি বলেছিলেন যখন কোনো কিছুতে, সেটা কাজ হোক কিংবা ক্রিমিনাল কেস হোক, কি করতে হবে বুঝতে পারবা না তখন মেডিটেশন করতে বসে যাবা। মেডিটেশনের ফলে মাথা ঠান্ডা হবে, আর মাথা ঠান্ডা হবার পর যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে পুনরায় ভাবতে শুরু করবা। দেখবা একটা না একটা পথ চলে আসবে তোমার সামনে। আমি গুরুর কথা মেনে মেডিটেশন শুরু করলাম। তারপর প্রথম থেকে ভাবতে লাগলাম। পুরো কেসটা সূচনা হয়েছিল শায়লা থেকে। তারপর সেই পতিতালয়, তারপর পুকুর। যেহেতু পতিতালয়ের রহস্য বের করার জন্য এত কিছু করছি, সুতরাং পতিতালয় এখন কোনো কাজে দেবে না। তারপর পুকুরের সবকিছু জানা হয়ে গেছে। তাহলে বাকি থাকলো শায়লা। শায়লার প্রায় সবটাই আমার জানা, তাহলে শুরু করব কি দিয়ে? আর ঠিক তখনই মাথায় এলো ব্যক্তিগত শব্দটি। শায়লার ব্যক্তিগত একটা অংশ আমার জানা নেই, যা আমেরিকায় থাকাকালীন ঘটেছিল। সুতরাং আমাকে এই বিষয়টাকে উদ্ধার করতে হবে। আমি শায়লার সেই সময়কার ঘটনার সাথে সম্পর্কযুক্ত মানুষদের খুঁজতে লাগলাম। আর ঠিক সেই সময় আমার মনে পড়লো শায়লার ল্যাপটপের কথা, যেটাও আমাকে কখনো ধরতে দেয়নি। আমি ল্যাপটপের রহস্য ভাঙার জন্য পিস্তলটা সাথে নিয়ে বের হয়ে গেলাম আমার বাসার উদ্দেশ্য। সময় এখন সকাল 10টা। শায়লার এখন কোনোভাবেই বাসায় থাকার কথা না। আমি বাসার সামনে এসে দেখলাম ঘর তালাবদ্ধ, অর্থাৎ শায়লা বের হয়ে গেছে। ঘরের চাবিটি দিয়ে তালা খুলে আমি ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে এদিক ওদিক ঘুরে মাথাটাকে একটু শান্ত করলাম। তারপর চলে গেলাম আমাদের রুমে। আমার রুমের এদিক ওদিক দেখে ল্যাপটপটিকে আবিষ্কার করলাম শায়লার ড্রয়ারে, যেখানে ও সব সময় রাখে। ল্যাপটপটি অন করে দেখলাম পাসওয়ার্ড প্রোটেক্ট। এটা শায়লার সবচেয়ে ব্যক্তিগত বস্তু, সুতরাং এটার পাসওয়ার্ড সবচেয়ে কঠিন হবে। প্রথমবার আমাদের জানা পাসওয়ার্ড দিতে খেয়াল করলাম হিটেন্সে দেওয়া আছে কে স্টার্টিং ওয়ার্ল্ড। আমি খানিকটা অবাক হলাম, তাহলে কি শায়লা জানে আমি ওর ল্যাপটপ ঘাঁটবো? আর যদি জেনেই থাকে তবে এখানে রাখলো কেন? রাখলো তো রাখলো, পাসওয়ার্ডে হিন্টসই বা কেন দিল? ও কি আমাকে সাহায্য করতে চায়? যদি চায় তাহলে নিজে থেকে কিছু বলছে না কেন? নাকি সবই কাকতালীয়? এসব কথা ভাবতে ভাবতে আমার খেয়াল হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ল্যাপটপ থেকে তথ্য উদ্ধার করতে হবে। এসব ভাবাভাবির জন্য পরেও অফুরন্ত সময় আমি পাবো। সুতরাং কেস শুরু করার শব্দটি লিখে ল্যাপটপের লক খুলতে হবে। সেই শব্দটা কি, শায়লা না পতিতালয়? পতিতালয় লিখে টাইপ করতেই দেখি পাসওয়ার্ড ইনকারেক্ট, নিচে লেখা আসছে আর একবার ভুল পাসওয়ার্ড দিলে ল্যাপটপ ফরম্যাট হয়ে যাবে। আমি একটু ভেবে শায়লা লিখে এন্টার বাটনে চাপ দিতে গিয়েও দিলাম না। শায়লা মুছে দিয়ে ব্যক্তিগত লিখে এন্টার বাটনে চাপ দিলাম এবং ল্যাপটপের লক খুলে গেল। ল্যাপটপের লক খুলতেই হোম স্ক্রিনে ভেসে উঠলো শায়লার পাশে তার চেয়ে একটু বেশি বয়সী লোকের ছবি, অর্থাৎ ল্যাব স্ট্যান্ড বাইতে ছিল। আমি মোবাইল বের করে লোকটার ছবি তুলে রাখলাম। এরপর স্লাইড করতেই ভেসে আসলো একটা লেখা, যার অর্থ আমার বোধগম্য হলো না। আমি সেটিরও ছবি তুলে রাখলাম। এরপর আরো ঘাঁটতে যাব, ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ পেলাম। সুগন্ধির কল্যাণে বুঝতে পারলাম শায়লা ঘরে প্রবেশ করেছে। এবং ঠিক তখনই আমার খেয়াল হলো শায়লার ড্রয়ারে যে পিস্তলটি থাকে সব সময়, সেটি আজ ড্রয়ারে ছিল না। ল্যাপটপটা আরো ঘাঁটতে যাব, ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ পেলাম। সুগন্ধির কল্যাণে বুঝতে পারলাম শায়লা ঘরে প্রবেশ করেছে। এবং ঠিক তখনই আমার খেয়াল হলো শায়লার ড্রয়ারে যে পিস্তলটি থাকে সব সময়, সেটি আজ ড্রয়ারে ছিল না। শায়লা রুমে ঢুকে দেখলো তার ল্যাপটপ অন করা। শান্ত ভঙ্গিতে ল্যাপটপটা অফ করে ডান দিকের পর্দার দিকে একটা স্মিত হাসি দিয়ে ও চলে গেল স্নান ঘরে। শায়লার কার্যকলাপ দেখে আমি খানিকটা বিস্মিত হলাম। নিঃসন্দেহে শায়লা আমার উপস্থিতি টের পেয়েছে। তারপরেও শায়লা কিছুই বলল না, উল্টো এমন ভঙ্গি করলো যেন আমাকে দেখতেই পায়নি। তাহলে কি শায়লা আমাকে সাহায্য করছে? হয়তো তাই। তাহলে মুখে বলছে না কেন? আমি খানিকটা চিন্তিত হয়ে ভাবলাম শায়লার সাথে কথা বলবো। ঠিক তখনই আমার মনে হলো শায়লা আমাকে জানাতে পারলে আগেই জানাতো। নিশ্চিত এমন কিছু হয়েছে যার কারণে শায়লা আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারছে না। সুতরাং আমার এখন এখান থেকে চলে যাওয়াটাই উচিত। আমি আর অপেক্ষা না করে চলে আসলাম ঘর থেকে। অফিসে বসে ঘাঁটতে লাগলাম শায়লার ল্যাপটপ থেকে পাওয়া চিত্রগুলো। শায়লার পাশের ভদ্রলোকটির পরিচয়ও আমি কোনোভাবেই উদ্ধার করতে পারছিলাম না, কেননা আমাদের ডাটাবেসে চেহারা মানুষের কোনো তথ্য নেই, অর্থাৎ মানুষটি আমাদের দেশের কেউ না। হতাশ হয়ে আমি সিগারেট ধরালাম। ঠিক তখনই আমার মনে পড়লো আরেকটি ছবির কথা। অপরিচিত ভাষার কিসব যেন লেখা ছিল সেখানে। আমি সেই ছবিটি থেকে শব্দটুকু নিয়ে খুঁজতে লাগলাম।
এবং আবিষ্কার করলাম ওখানে কিছু শব্দ জার্মান ভাষায় লেখা। শব্দগুলিকে আক্ষরিক অনুবাদের পরে যা উদ্ধার করতে পারলাম তা হলো ক্যানিবালিজম, আর্মিন, মাইভাস ও নেসার মাইকন। বুঝলাম বাকি শব্দগুলো ছদ্ম শব্দ, যার অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না। তাই বাধ্য হয়ে আমি ইন্টারনেটে ক্যানিবালিজম, আর্মিন, মাইভাস ও নেশার মাইকন শব্দগুলি খুঁজতে লাগলাম এবং এই খোঁজার ফলাফলে যা পেলাম, ক্যানিবালিজমের অর্থ নরমাংস ভক্ষণ, অর্থাৎ একজন মানুষ আর একজনের মাংস ভক্ষণ করে। আর্মিন মাইভাস একজন জার্মান মানুষ যিনি ইন্টারনেটে দ্য ক্যানিবাল ক্যাফে নামের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপনের মাধ্যমে 21 থেকে 40 বছরের সুঠামদেহী, জবাইযোগ্য ও আহার হতে চাওয়া মানুষের সন্ধান চেয়েছিলেন। তার এই বিজ্ঞাপনে সাড়া দিয়েছিল ব্রান্ড জুগেন ব্র্যান্ডিস নামের একজন মানুষ। পরবর্তীতে তিনি ব্র্যান্ডিসকে খুন করে ফ্রিজের মধ্যে তার মাংস 10 মাস ধরে সংরক্ষণ করে ভক্ষণ করে। কিন্তু নেশার মাইকল সম্পর্কে আমি কোনো তথ্য আবিষ্কার করতে পারলাম না। সুতরাং আমার বুঝতে বাকি রইল না নেশার ওই সেই স্থির চিত্রের ভদ্রলোক। যেহেতু ওয়েবে কোনো তথ্য নেই, তাই আমি সাহায্য নিলাম আমেরিকার এফবিআই তে থাকা আমার বন্ধুর, যার সাথে ট্রেনিং এ আমার পরিচয় হয়েছিল। সে আমাকে জানালো নেশা ছিল আর্মিন মাইভারের শিষ্য। শুধু নেশার না, নেশারের একজন বান্ধবীও ছিল। পরবর্তীতে নেশারের বান্ধবী সব ছেড়ে ছুড়ে আমাদের দেশে চলে আসে। আমি বুঝলাম শায়লাই ছিল সেই বান্ধবী। ঠিক সেই সময় আমার মনে পড়লো ফরেনসিক ল্যাবে প্রথম যখন আমি শায়লাকে মুর্দার সাথে দেখতাম, তখন ওর মধ্যে কেমন যেন এক হিংস্রতা কাজ করতো এবং ওই হিংস্রতাকে ভালোবেসেই আমার সাথে শায়লার সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই সম্পর্ক পরবর্তীতে বিবাহ রূপান্তর নিয়েছে। যাই হোক, আমি ওর দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের এয়ারপোর্টে খোঁজ করলাম। সেখান থেকে জানলাম নেশার কিছুদিন আগেই দেশে এসেছে। তারপর ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমেরিকা থেকে আগত যাত্রীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত করলাম নেশারের আসল রূপ এবং বিস্মিত হয়ে আবিষ্কার করলাম প্রথম দিন যে ভদ্রলোককে আমি ঘুষি মেরেছিলাম সেটাই ছিল নেশার। সুতরাং নেশারের খেলা আজ রাতেই শেষ। আমার হাতে বিস্তর সময় দেখে আমি সিগারেট টানতে টানতে শায়লার অবস্থান বিবেচনা করলাম। শায়লা তার পুরনো জীবনে ফেরত যেতে চাচ্ছিল না, কিন্তু নেশার তাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। সম্ভবত নেশার শায়লাকে 24 ঘন্টা মনিটরিং করাতো, তাই ও আমাকে না বলে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। ও জানতো আমি এই সময় ঘরে এই রাস্তা দিয়ে ফিরবো, তাই ইচ্ছে করে আমার সামনে দেখা দিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, নরমাংস তো মানুষেরই খেত, তাহলে মৃত্যুকূপ কেন বানিয়েছিল? আর পতিতা পল্লী কেন বেছে নিল ওরা? সময় রাত 10টা। মৃত্যু ফাঁদের কাছে টানতে টানতে শায়লাকে নিয়ে আসলো নেশার। খেলা শেষ হয়ে যাওয়ার কথা বলায় মাথা গরম হয়ে গিয়েছিল ওর। কোনোভাবেই ও শায়লার এই অসম্ভবকে সম্ভব করে মানতে পারেনি। রাগে ক্ষোভে যেই শায়লাকেও ফেলে দিতে গেল পুকুরটাতে, সাথে সাথে পেছন থেকে কথা কানে আসলো, ওকে ছেড়ে দাও, না হয় তোমাকে গুলি করে দেব। নেশার কথাটি শুনে হাসতে হাসতে বলল, আমি এমনিতেও মরবো, অমনিতেও মরবো। নেশারের এই হঠাৎ চমকে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলার সুযোগ নিয়ে শায়লা নেশারকে এক ধাক্কায় ফেলে দিল পুকুরটিতে। সাথে সাথে জোকেরা ওর সারা শরীরকে ঘিরে ধরলো আর নেশার চিৎকার করতে লাগলো। অদ্ভুত তাই না? যে কারণে ও বেছে নিয়েছিল পতিতাপল্লীকে, সেই একই কারণে ও আজ নিজেই ফেঁসে গেল। রাতের অন্ধকারে জেগে ওঠা পতিতাপল্লীতে আর্তনাদের শব্দে কেউ কখনো কান দেয় না। এত আর্তনাদের মাঝে কোনটা আনন্দের আর কোনটা মৃত্যুর সেটা কখনো আলাদা করা যায় না। আর এই জন্যই বেছে নেওয়া হয়েছিল পতিতাপল্লীকে। নেশারের মৃত্যু নিশ্চিত হবার পর ভালোবাসার দাবি বোঝাতে অষ্টের সাথে অধর মিলিয়ে দীর্ঘ চুম্বনে মেতে উঠেছিল। ঠিক সেই সময় অনিকেতের অসতর্কতার সুযোগ নিয়ে শায়লা ওকেও ঠেলে দেয় মৃত্যুকূপে। অনিকেত বুঝতে পেরে তীব্র আর্তনাদে বদলে নিশ্চুপ হয়ে রইল। ভালোবাসার এই পরিণতি দেখে কিছুটা বিস্মিত বোধ করেছিল সে। অনিকেতের এই নিস্তব্ধতায় শায়লার বুকের ভেতরে কেমন যেন কষ্ট হতে লাগলো, কারণ এই লোকটা ওকে ভালোবাসতো আর সেও এই লোকটাকেই ভালোবাসতো। ভালোবাসার মানুষটি যে জিনিসটি অপছন্দ করত সেটি হলো রহস্য উদ্ঘাটন করতে না পারা। তাই মৃত্যুর শেষ মুহূর্তে শায়লা সেই মৃত্যুকূপের রহস্য উন্মোচন করলো অনিকেতের কাছে। আর্মিন মাইভাস নর মাংস ভক্ষণ করত, আর আমরা করতাম বিশেষ কয়েকটি অঙ্গ। কেননা এই বিশেষ কয়েকটি অঙ্গে প্রচুর প্রোটিন থাকতো, যা আমাদের মানসিক শক্তিকে আরো বাড়িয়ে তুলতো। শরীরের বাকি অংশ ফেলে দিলে আমরা ধরা পড়ে যেতাম, তাই মৃত্যুকূপে ফেলে দিয়ে রক্ত মাংস সব নিশ্চিহ্ন করে দিতাম।
আর বাকি যা থাকতো অর্থাৎ হাড় বা কঙ্কাল তা বিক্রি করে দিতাম। বিক্রির পরে যে টাকা আসতো তা দিয়ে আমরা এই পতিতালয়ের বেশ কয়েকটি অংশ আমাদের নিজেদের ব্যবহারের জন্য ভাড়া নিতাম। এই হলো তোমার অজানা পতিতালয় ও মৃত্যুকূপের রহস্য। সায়রার কথা শুনে অনিকেত বলল, তাহলে আমাকে কেন মারতে হলো? অনিকেতের শেষ প্রশ্ন শুনে সায়লা আর কোনো উত্তর না দিয়ে চলে আসলো ঘরে। সে চুপ করে বসে রইল সায়লা। অনিকেতের শেষ প্রশ্নের জবাব সে দিতে পারেনি, আর এই কেসের শেষ অংশটুকু অনিকেত সমাপ্ত করতে পারেনি। তাই সায়লা অনিকেতের অসম্পূর্ণ লেখাটিকে সমাপ্ত করলো, আর অনিকেতের সেই শেষ প্রশ্নের উত্তরটি লিখে গেল ওর ব্যক্তিগত ডায়েরিতে। ব্যক্তিগত জিনিস কিংবা কাজকে কখনো জানতে হয় না, কেন সেখানে থাকে এমন অনেক কথা যা শুধু সেই একজন মানুষ নিজেই জানতে পারে, অন্য কেউ না। অনিকেত তোমার ব্যক্তিগত জীবনের কথা জেনে গিয়েছিল, তাই নেশারের সাথে ওকে মেরে ফেলে আমি আমার ব্যক্তিগতকে চিরদিনের জন্য একান্ত ব্যক্তিগত করে ফেললাম। কারণ ব্যক্তিগতরা ব্যক্তিগতই থাকে, তাকে জানার অধিকার কারণ নেই। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।